প্রথমেই সবাইকে গুড মর্নিং। তো গতকাল আমরা পড়েছিলাম অশান্ত প্রবাহ সেইখান পর্যন্ত। আজকে আমরা শুরু করব প্রান্তীয় বেগ থেকে। তো প্রান্তীয় বেগ ব্যাপারটা কি সেটা একটু দেখে নিই। প্রান্তীয় বেগ হলো কোনো সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে পতনশীল বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বস্তুটির সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ বলে। আচ্ছা, তো আমরা জানি যে কোনো মুক্ত অবস্থায় কোনো বস্তুর ওপর মানে যখন কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় সেই বস্তু যখন নিচের দিকে পড়তে থাকে তখন বস্তুর ত্বরণ হয় হচ্ছে জি। জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে বস্তুটা নিচের দিকে পড়তে থাকে। কিন্তু যখন তরলে আমরা কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকে তখন আমরা দেখব যে তরলের বিপরীতমুখী একটা ফোর্স আছে। এখানে এই যে ড্র্যাগ ফোর্স বলে উল্লেখ করা আছে, এই ড্র্যাগ ফোর্স হলো বিপরীতমুখী একটা ফোর্স। তো তো তাহলে এই তরলের মধ্যে বাতাসের মধ্যে কোনো বস্তুর পতনশীল কোনো বস্তুর যে হবে, অর্থাৎ বাতাসে পতনশীল কোনো বস্তুর মধ্যে যে ত্বরণ কাজ করবে সেই ত্বরণ নিশ্চয়ই জলের মধ্যে বা কোনো শান্ত তরলের মধ্যে পতনশীল বস্তুর ক্ষেত্রে কাজ করবে না। তো সেই ডিফারেন্সটাই আমরা এখন জেনে নেব। সেই ডিফারেন্সটাই কি আমরা এখন জেনে নেব। এরপর আমরা বের বের করব কোনো সান্দ্র তরলে বস্তুর প্রান্তীয় বেগের রাশিমালা। প্রান্তীয় বেগটা কি? প্রান্তীয় বেগ হলো অ্যাকচুয়ালি, তার মানে বলতে চাইলাম যে তরলের একটি ঊর্ধ্বমুখী বলের ফলে বস্তুটার সময়ের সাপেক্ষে যে বেগের বৃদ্ধির হার, সেই বেগের বৃদ্ধির হারটা কিছুটা সময় পরে পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়, অর্থাৎ সেই বস্তুটা একটা সমবেগে গতিশীল হয়। সেই সমবেগটাই হলো প্রান্তীয় বেগ। তো এই রাশিমালা কি করে বের করব? মানে আমরা এখন বের করব যে কোনো বস্তুকে কোনো সান্দ্র তরলের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে সেই বস্তুটার প্রান্তীয় বেগ কত হবে। মানে কত বেগ বেগ অর্জনের পর বস্তুটার বেগ আর বাড়বে না, বস্তুটা ওই সমবেগেই গতিশীল হবে। প্রান্তীয় বেগের অর্থ হলো সেটাই। তো এটা হলো, মনে করি একটি আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার রো উপাদানের রো বস্তুর উপাদানের ঘনত্ব হয়, তবে সেক্ষেত্রে বস্তুর ওজন 3/4 রোজি। অর্থাৎ এখানে যে বলটা আমরা দেখতে পাচ্ছি, এই গোলকের এখানে একটা গোলক আছে, গোলক মানে হচ্ছে ফুটবল। এই ফুটবলের ব্যাসার্ধ কত? ফুটবলের ব্যাসার্ধ হলো আর। আর উপাদানের যে ঘনত্ব, মানে ফুটবলটা যা দিয়ে তৈরি, মনে করি ফুটবলের জায়গায় আমরা যদি মনে করি যে এটা একটা নিরেট বল। নিরেট বল মানে লোহার বল। তো লোহার যে ঘনত্ব হবে সেই ঘনত্বকে বলা হয় রো। এটা হচ্ছে গ্রিক সিম্বল, এটাকে বলা হয় রো। তো আমরা জানি বস্তুর ঘনত্ব সমান ভর বাই আয়তন। বস্তুর ঘনত্ব তার মানে রো ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর টোটাল বস্তুটার যে ভর সেটা বাই বস্তুটার আয়তন। তো তাহলে আমরা এখান থেকে যদি ঘনত্ব জানা থাকে, এইটা আমাদের জানা আছে, আর আয়তনও জানা আছে, তাহলে আমরা ভর কত পাবো সেটা পেয়ে যাব। তো সেইটা হলো ভিটা যদি এই বাঁদিকে চলে যায় তাহলে সেটা রো এর সাথে গুণ আকারে চলে আসবে। তো তাহলে আমরা কি না, বস্তুটার আয়তনের সঙ্গে যদি আমরা ঘনত্বকে গুণ করি তাহলে বস্তুটার ভর পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে বস্তুটার আয়তন হলো 3/4 আর রো হলো বস্তুটার ঘনত্ব। তো ভর পেয়ে গেলাম। এবারে আমাদের চাই যে নিচের দিকে কত বল ক্রিয়া করে। আমরা জানি যে কোনো বস্তুর ওজনটাই হচ্ছে তার বস্তুর নিম্নমুখী বল। তো ওজন যদি এম হয়, ভর যদি এখন ওজন কি করে বার করে না, ভর যদি এম হয় তাহলে বস্তুর ওজন হচ্ছে এম ইন্টু জি। তাহলে বস্তুর ওজন কত হয়? এম ইন্টু জি। তো তার মানে অবিলম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল ওজন হচ্ছে এম ইন্টু জি, অর্থাৎ এম হচ্ছে 3/4 রো আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এখন দেখব, এখন এই যে প্রান্তীয়, এখন এটা তো নিচের দিকে ক্রিয়াশীল বল হলো। তো যেহেতু সান্দ্র তরল, তাই এর প্লবতা বল একটা থাকবে। এখন এই প্রান্তীয় বেগের কন্ডিশন হলো যে সেই সময় নিচের দিকে ক্রিয়াশীল বল যতটা বল আছে
সেই বলটাকে ব্যালেন্স করবে হচ্ছে প্লবতা বল, অর্থাৎ প্লবতা বল ইকুয়াল টু নিচের দিকে ক্রিয়াশীল বল। সেই কন্ডিশন হলেই তাহলে কি হবে, ওই বস্তুর টি প্রান্তীয় বেগ অর্জন করবে, মানে ওই বস্তুটা নিচের দিকে ত্বরণ বন্ধ হয়ে যাবে, সে সমবেগে চলতে থাকবে। তো তার মানে বস্তুর মাধ্যমে প্লবতা ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত। এখন আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বস্তুর উপর মাধ্যমের প্লবতা মানে জল কতটা, মানে এই তরলটা কতটা প্লবতা বল ক্রিয়া করছে, সেটাই তো বস্তু দ্বারা অপসারিত জল মাধ্যমের ওজন। বস্তু দ্বারা অপসারিত মাধ্যমের ওজন, মাধ্যমটা মনে করি এখানে জল, ঠিক আছে। তো তার মানে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন সেটা কত হবে, এই যে 4/3 πr³ সিগমা ইন্টু জি। আচ্ছা, এই যে এই সিম্বলটা, এই সিম্বলটাকে বলা হয় সিগমা। এটাও একটা গ্রিক অক্ষর। এটা দিয়ে প্রকাশ করছি আমরা জলের কতটা ঘনত্ব, জল বা তরলের ঘনত্ব। তো এটা হচ্ছে সিগমা, তরলের ঘনত্ব হচ্ছে সিগমা, আর বস্তুর ঘনত্ব হচ্ছে রো, বস্তুর ঘনত্ব হচ্ছে রো, ঠিক আছে। তো এই যতটা গোলক এই ফুটবলটার বা এই গোলকটার যত আয়তন, সেই পরিমাণ জল নিশ্চয়ই এখান থেকে বাইরে পড়েছে। তো সেই পরিমাণ জলের আয়তন কত হবে, 4/3 πr³। এবারে জলের ওজন কত হবে, জলের ওজন হবে 4/3 πr³ সিগমা ইন্টু জি, যেহেতু জলের বা ওই তরলটার আয়তন হচ্ছে, তরলটার ঘনত্ব হচ্ছে সিগমা। তো এটা ভালো করে মনে রাখতে হবে, যখনই আমরা এই বস্তুটার ওজন বার করব তখন বস্তুর ঘনত্ব দিয়ে গুণ করবো, যেটা হচ্ছে রো। আর যখন তরলের ওজন বার করবো তখন তরলের ঘনত্ব দিয়ে গুণ করবো, যেটা হচ্ছে সিগমা। তো একইভাবে সিগমা দিয়ে গুণ হয়েছে, তারপরে অভিকর্ষ ত্বরণ জি, এই অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে আমরা ঊর্ধ্বমুখী বলটা পেয়ে যাবো, যা অভিলম্বভাবে ওপরের দিকে ক্রিয়া করে, ঠিক আছে। অতএব বস্তুর উপর অবিলম্বভাবে ক্রিয়াশীল নিম্নমুখী লব্ধি বল, তার মানে লব্ধি বল মানে হচ্ছে নেট ফোর্স, লব্ধি বল হলো মানে নেট ফোর্স, মানে টোটাল কতটা বল ক্রিয়া হচ্ছে। মনে করি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী নিম্নমুখী বল হচ্ছে 10, নিম্নমুখী বল হচ্ছে 10, আর ঊর্ধ্বমুখী বল হচ্ছে 5। তাহলে এদের নেট ফোর্স হবে কিন্তু 5। 5 কোন দিকে, 5 কোন দিকে হবে, 5 কিন্তু নিচের দিকে হবে, কারণ এই বলটা বেশি নিচের দিকে, নিম্নমুখের যে বল সেই বলটা কিন্তু মান বেশি, ঊর্ধ্বমুখের বলের মান কম, কিন্তু ঊর্ধ্বমুখের বল ওই নিম্নমুখী বলটাকে কিছুটা পরিমাণ প্রশমিত করবে, সেই জন্যই এখন নিম্নমুখী বল হচ্ছে 5। এটাই হচ্ছে লব্ধি বল, ঠিক আছে। তো লব্ধি বল এবারে কীভাবে বার করবো, ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী, নিম্নমুখী বল মাইনাস ঊর্ধ্বমুখী বল, এইটা নিম্নমুখী বল, এইটা ঊর্ধ্বমুখী বল। তো তার মানে এখান থেকে লব্ধি বল আমরা পেয়ে যাবো, লব্ধি বলটা কিন্তু নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে লব্ধি বল পাওয়া গেল। তাহলে এতক্ষণ এতক্ষণ আমরা যতক্ষণ পড়লাম, এতক্ষণ হচ্ছে এটা আর্কিমিডিসের সূত্র ওয়াইজ। এতক্ষণ আমরা সান্দ্রতা নিয়ে কোনো কথা বলিনি এখানে, এতক্ষণ আমরা সান্দ্রতা নিয়ে কোনো কথা বলিনি, সরি। এই পর্যন্ত হলো আর্কিমিডিসের সূত্র অনুযায়ী আমরা যা জানতে পারি, মানে ওই ক্রিয়াশীল বলটা, এটা আমরা আগেও পড়েছি, ওই ক্রিয়াশীল বলটা আমরা বার করলাম, মানে লব্ধি বলটা বার করলাম। আচ্ছা, এরপর এরপর হলো বস্তুটার উপর ক্রিয়ারত সান্দ্রতা বল। সান্দ্রতা বল মানে হলো যে বস্তুটা যখন পড়ছে তখন বস্তুর এই আশেপাশে যে বস্তুর সারফেসের সাথে, বস্তুর যে সারফেস এরিয়া আছে সেই সারফেসের সাথে জলের একটা ঘর্ষণ বল ক্রিয়া করে, সেটাই হচ্ছে সান্দ্রতা বল, ঠিক আছে। বস্তুর উপর ক্রিয়ারত সান্দ্রতা বল অবিলম্বভাবে উপরের দিকে ক্রিয়াশীল। কেন উপরের দিকে ক্রিয়াশীল, কারণ বস্তুটা নিচের দিকে ক্রিয়াশীল। আমরা জানি ঘর্ষণ বস্তুর গতিকে বাধা দেয়, তো বাধা দিতে গেলে এই ঘর্ষণ বলটা বা সান্দ্রতা বলটা ঊর্ধ্বমুখী হতে হবে। তো সেই সান্দ্রতা বল হচ্ছে 6π η/r⁵। এই সিম্বলটার নাম হচ্ছে ইটা, এই সিম্বলটার নাম হচ্ছে ইটা, ঠিক আছে। এটাও একটা গ্রিক অক্ষর। তো এই এটা কোথা থেকে এলো, এই যে 6π η/r⁵, এই এই মানটা কোথা থেকে এলো, 6π η/r⁵ এই মানটা কোথা থেকে এলো, এই মানটা হলো বিভিন্ন রকম বস্তুতে পরীক্ষা করে, মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এই সান্দ্রতা বলটা এত হয়। আচ্ছা, এখানে ভিটিটা কি,
ভিটিটাই হলো প্রান্তীয় বেগ। আমরা এখন ভিটিটা নির্ণয় করব, আমরা ভিটিটাকে এখন ধরে নিয়েছি। ভিটি হচ্ছে ভিটি হচ্ছে প্রান্তীয় বেগ, এটাই আমরা নির্ণয় করব। ভিটি সমান কত, ঠিক আছে? তো যে তো এখন আচ্ছা এইটা হচ্ছে মাধ্যমের সান্দ্রতাঙ্ক। আচ্ছা, তার মানে এই যে প্রান্তীয় বেগের কন্ডিশন হলো যে সান্দ্রতা বল ইকুয়াল টু ক্রিয়াশীল বল, ঊর্ধ্বমুখী সান্দ্রতা বল ইকুয়াল টু নিম্নমুখী ক্রিয়াশীল বল। কারণ যেখানে বল থাকবে সেখানে ডেফিনেটলি অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ কিন্তু থাকবে। কিন্তু আমরা প্রান্তীয় বেগের ক্ষেত্রে দেখছি যে ত্বরণ নেই, বস্তুটা সমবেগে গতিশীল হচ্ছে। তার মানে ওই নিম্নমুখী বলটাকে কোনো একটা বল ক্যান্সেল করছে। সেই কোন কোন বল ক্যান্সেল করছে? সেটা হচ্ছে সান্দ্রতা বল। এই সান্দ্রতা বলের রাশিমালা এই যে 6π আর ভিটি, এই 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 মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে ভিটি হলো হচ্ছে প্রান্তীয় বেগ, অর্থাৎ ভিটি যদি বাড়ে, যত বাড়বে সান্দ্রতাজনিত বলও তত বাড়বে। আচ্ছা, আর হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ। তো যত বড় গোলক নেওয়া হবে তত বেশি সান্দ্রতা বল ক্রিয়া করবে। তো এটা হচ্ছে মাধ্যমের সান্দ্রতাঙ্ক। মাধ্যমের সান্দ্রতাঙ্ক যত বেশি হবে বস্তু তত বেশি সান্দ্রতা বল ক্রিয়া করবে। আর 6π হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু তো এটা এইভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তো এখানে দেখা হলো 6π আর ভিটি ইকুয়াল টু 4/3πr³ রো মাইনাস সিগমা ইন্টু জি, এই এখানে যে মানটা পাওয়া গেছে সেইটা। তো এখান থেকে ভিটির রাশিমালাটা আমরা পেয়ে যাব, যেটা হলো 2/9 r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা। এটা হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা। আচ্ছা, নেক্সট এরপর দেখে নিই। এরপর হচ্ছে আমরা জানবো যে প্রান্তীয় বেগের রাশিমালা তো আমরা নির্ণয় করলাম আগের আগের স্লাইডে। এখন আমরা জানবো যে প্রান্তীয় বেগের রাশিমালা থেকে আমরা কি কি জানতে পারলাম। প্রথমত হচ্ছে প্রান্তীয় বেগ বস্তুর ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। বস্তুর ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, এটা কি জিনিস? দেখো, এই যে ভিটি স্কোয়ার, এই যে ভিটি এর রাশিমালাটা দেখো, এই যে ভিটি এর রাশিমালাটা দেখো, এখানে আর স্কোয়ার আছে। তো রাশিমালা থেকেই পাওয়া যাচ্ছে যে আর আর হচ্ছে কি না, এখানে যে বস্তুটাকে তরলের মধ্যে ফেলা হয়েছে সেই বস্তুর ব্যাসার্ধ। তো আর যদি 2 হয়, আর যদি দুগুণ বৃদ্ধি পায়, আর যদি টু টাইমস বৃদ্ধি পায় মানে দ্বিগুণ হয়, তাহলে প্রান্তীয় বেগ কিন্তু 4 গুণ হবে। এই যে ভিটি, যেহেতু ভিটি প্রপোর্শনাল টু, ভিটি কার সাথে সমানুপাতিক না আর স্কোয়ারের সাথে। আর যদি দ্বিগুণ বৃদ্ধি পায় ভি কিন্তু 4 গুণ বৃদ্ধি পাবে। আর যদি 3 গুণ বৃদ্ধি পায় ভি হচ্ছে 3 বর্গ অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, আর যদি 4 গুণ বৃদ্ধি পায় ভি কিন্তু 16 গুণ বৃদ্ধি পাবে। তো ভি তাহলে কিভাবে বৃদ্ধি পায়? যে আর স্কোয়ারের সাথে সমানুপাতিক। দুই হচ্ছে প্রান্তীয় বেগ মাধ্যমের সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক। তো তোমরা যখন বইতে দেখবে যে ভিটির যে রাশিমালা আছে 2/9 আর² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা, ইটা কিন্তু নিচে আছে মানে তার মানে ব্যস্তানুপাতিক হবে। মাধ্যমের ঘনত্ব উপাদানের ঘনত্বের তুলনায় বেশি হলে সেক্ষেত্রে প্রান্তীয় বেগের অভিমুখ ঊর্ধ্বমুখী হয়। মাধ্যমের ঘনত্ব বস্তু উপাদানের ঘনত্বের তুলনায় কম হলে প্রান্তীয় বেগের অভিমুখ নিম্নমুখী। স্বভাবতই বস্তুর ঘনত্ব, বস্তু ধরো মনে করি যে কোনো একটা বস্তু তরলে ফেলা হয়েছে, তার ঘনত্ব সেই তরলের ঘনত্ব থেকে কম, অর্থাৎ তার মানে কি, তার মানে এখানে আর্কিমিডিসের প্লবতা সূত্রটা সরাসরি কাজে লাগাতে পারবো আমরা। যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের তুলনায় কম হয়, তার মানে বস্তুটার যে আয়তন, সেই আয়তন সেই বস্তুটার আয়তন যে পরিমাণ তরল অপসারিত করবে সেই পরিমাণ তরলের ওজনও নিশ্চয়ই ওই বস্তুটার থেকে বেশি হবে, যেহেতু সেই তরলের ঘনত্ব বেশি। তার মানে বস্তুটা কিন্তু কোনোদিন ডুববে না, এবং বস্তুটাকে যদি জলের তলায় ডুবিয়েও দেওয়া হয় বা তরলের তলায় ডুবিয়েও দেওয়া হয় তাহলে বস্তুটা নিজে নিজে ভেসে উঠবে। তো এটাই এখানে বলা হয়েছে। আবার উল্টো দিকে বস্তুর ঘনত্ব যদি বেশি হয়, তরলের ঘনত্ব যদি কম হয়, তাহলে এই যে আগের উদাহরণটা আমরা দেখলাম সেটার ক্ষেত্রে কিন্তু বস্তুর ঘনত্ব বেশি, অর্থাৎ রো কিন্তু সিগমার থেকে বড়, সেই জন্যই বস্তুটা তরলে আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছিল। এরপরে প্রান্তীয় বেগকে আমরা আশেপাশে দেখি, মানে প্রান্তীয় বেগের কিছু উদাহরণ আমরা বাস্তব জীবনে দেখতে পাই, সেই উদাহরণগুলো একটু দেখে নিই। প্রথমত হচ্ছে বৃষ্টি কণা যখন পৃষ্ঠে নেমে আসে। আচ্ছা, প্রান্তীয় বেগের যে উদাহরণগুলো আমরা বলবো সেই উদাহরণগুলো হলো বাতাসের ক্ষেত্রে। আমরা একটা কথা জেনে রাখবো যে বাতাসেরও কিন্তু প্লবতা বল আছে, বাতাসে প্লবতা বল আছে। সেই কারণেই আমরা যখন গ্যাস বেলুন ওড়াই
গ্যাস বেলুন মাটি থেকে আকাশে ওঠে এই প্লবতা বলের কারণে। ঠিক আছে, তো প্লবতা বল আছে বাতাসের, আবার বাতাস কিন্তু বাতাসের সান্দ্রতাও আছে, মানে বাতাসের প্রত্যেকটা স্তর পরস্পরের সাথে ঘর্ষণও করে। ঠিক আছে, তো প্রান্তীয় বেগে বাস্তব উদাহরণগুলো দেখি। আচ্ছা, বৃষ্টি কণা যখন পৃথিবীতে নেমে আসে, তো আমরা এখন দেখি যে আমরা জানি যে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ, মানে কোনো একটা বস্তু আকাশ থেকে যদি পড়ে শূন্য মাধ্যমে, তাহলে তার ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে তার গতিবেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো তার মানে বৃষ্টির কণা তার মানে কত উপর থেকে পড়ে, কত উপর মেঘ থেকে সৃষ্টি হয়ে নিচে নেমে আসে। তো বৃষ্টির কণায় যদি না এই প্রান্তীয় বেগ থাকতো, অর্থাৎ বৃষ্টির কণা যদি সেই প্রচুর পরিমাণে অ্যাক্সিলারেশন বা ত্বরণ নিয়ে যদি মাটিতে নেমে আসতো, তাহলে বৃষ্টির কণা এত জোরে জোরে আঘাত করতো যে গাছপালা সব মারা যেত। ঠিক আছে, কিন্তু বৃষ্টির কণা যেহেতু ছোট এবং বায়ুমণ্ডল বৃষ্টির কণাকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করে। ঠিক আছে, সেই জন্য বৃষ্টির কণার এই যে অ্যাক্সিলারেশন বা ত্বরণটা আছে, সেই ত্বরণটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। সেই জন্য বৃষ্টির কণা খুব প্রবল বেগে মাটিতে এসে পড়ে না। বৃষ্টির কণার একটা সার্টেন বেগে, মানে একটা স্থির বেগে মাটিতে ধাক্কা খায়। তো বৃষ্টির কণা যদি প্রান্তীয় বেগের থেকে বেশি বা সরি ওরকম প্রবল অ্যাক্সিলারেশন বা প্রবল ত্বরণ নিয়ে পড়তো, তাহলে আমাদের ছাতা কিন্তু ভেঙে যেত। আমরা এই বৃষ্টির কণার যে ছাতা ইউজ করি, সেই ছাতা কিন্তু ভেঙে যেত। ঠিক আছে, এরপর কোনো ব্যক্তি যখন প্যারাশুট নিয়ে জরুরি অবতরণ করে, আচ্ছা, যখন কোনো ব্যক্তি উপরে প্লেন থেকে ঝাঁপ মারে নিচের দিকে, তখন কিন্তু সে অ্যাক্সিলারেশন নিয়েই মারে, অর্থাৎ ওই অভিকর্ষ ত্বরণেই মাটিতে পড়তে থাকে। ঠিক আছে, কিন্তু আহ, সে যখন প্যারাশুট খুলে দেয়, তখন তার ত্বরণ আস্তে আস্তে কমতে থাকে, ত্বরণ কমতে কমতে একটা সময় আসে যে একটা স্থির বেগে সে মাটিতে নামতে থাকে। তো সেটাই প্রান্তীয় বেগের উদাহরণ। আচ্ছা, নেক্সট নেক্সট আমরা পড়বো বার্নৌলির নীতি। আচ্ছা, বার্নৌলি কি বলেছে সেটা একটু দেখে নেওয়া যাক। বার্নৌলি বলেছেন, অসংনম্য এবং অসান্দ্র তরলের অসংনম্য অসংনম্য এবং অসান্দ্র আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহরেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। এটা মানে কি? আচ্ছা, সবার প্রথমে হচ্ছে অসংনম্য। অসংনম্য মানে কি? অসংনম্য মানে হলো যাকে কম্প্রেস করা যায় না। কম্প্রেস মানে কি? আচ্ছা, যেমন ধরো তুমি যদি একটা বোতলে এক বোতল জল নাও, তো সেই জলটাকে কিন্তু যদি বোতলের মুখটা যদি ভালো করে এঁটে দাও, তাহলে কিন্তু দেখবে যে বোতলটাকে আর প্রেস করা যাচ্ছে না, বোতলটাকে কম্প্রেস করে জলের ভলিউমটাকে, মানে জলের যে আয়তন আছে সেই আয়তনটা কিন্তু কমানো যাচ্ছে না। তো বলতে পারি এই একটা অসংনম্য তরল। আর অসান্দ্র তরল মানে কি? অসান্দ্র তরল মানে হচ্ছে আমরা যে আগের চ্যাপ্টারেই দেখলাম যে তরলের দুটো স্তরের মধ্যে ঘর্ষণ বা ক্রিয়াশীল হয়, দুটো স্তরের মধ্যে এটা একটা স্তর, এটা একটা স্তর। এই স্তরের গতিবেগ যদি বেশি হয়, এই স্তরের গতিবেগ যদি কম হয়, তাহলে দুটো স্তরের মধ্যে একটা ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। ঠিক আছে, সেটা কার ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে সান্দ্র তরলের ক্ষেত্রে হয়। কিন্তু অসান্দ্র তরলের ক্ষেত্রে দুটো স্তরের মধ্যে কোনো রকম ঘর্ষণ বল থাকে না। তো অসংনম্য আর এটা হচ্ছে অসান্দ্রের উদাহরণ। তো অ্যাকচুয়ালি আমরা আদর্শ তরল হিসাবে যেইগুলোকে ধরে নিই তারা হচ্ছে সবাই অসান্দ্র তরল। ঠিক আছে, আচ্ছা, অসাম্য তরলের প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। তো এইটা অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ নীতি। শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তিকে সৃষ্টি করা যায় না। শক্তি কেবল এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। শক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। সেই শক্তি সংরক্ষণ নীতির একটা নতুন রূপ বার্নৌলি আমাদের কাছে তুলে ধরে, যেটা হচ্ছে তরলের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই বার্নৌলির নীতির গাণিতিক রূপটা কীরকম। আচ্ছা, গাণিতিক রূপ মানে কি? আচ্ছা, বার্নৌলি এখানে বলেছেন যে একক, সবার প্রথমে কন্ডিশন ছিল যে অসান্দ্র, অসংনম্য আর একক আয়তন। একক আয়তন মানে যে কোনো একক আয়তন মানে যে কোনো আয়তন পেলেই তাকে ভি দিয়ে ভাগ করতে হবে। এই যে হাফ এম ইউ স্কোয়ার,
এই যে এম হচ্ছে, এই যে এম, এম হচ্ছে ভি আয়তন তরলের ভর। তো তাকে যদি ভি দিয়ে ভাগ করে দিই তাহলে একক আয়তনে তরলের ভর পেয়ে যাবো। আচ্ছা, এম বাই ভি কে আমরা কিন্তু দেখেছি। এম বাই ভি আসলে কি? এম বাই ভি, এম বাই ভি হচ্ছে অ্যাকচুয়ালি রো বা ঘনত্ব। এম বাই ভি হচ্ছে অ্যাকচুয়ালি রো। তো এই যে হাফ এম বাই ভি ইউ স্কোয়ার, এটা হচ্ছে তরলের একক আয়তনের গতিশক্তি। এই যে হাফ এম বাই ভি, তা এম বাই ভি ইন্টু জিএইচ, এটা হচ্ছে তরলের একক আয়তনের স্থিতিশক্তি। আর পি হচ্ছে চাপ শক্তি। এরা হচ্ছে ধ্রুবক, এদের যোগফল হচ্ছে সর্বদা ধ্রুবক থাকবে। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ এটা বলতে চাইছে যে এ যদি বাড়ে, এ যদি বাড়ে, এও যদি বাড়ে, এ কিন্তু এমনভাবে কমবে, পি, এই যে চাপ শক্তি এমনভাবে কমবে যে এদের এদের দুটো বাড়াকে প্রশমিত করতে পারবে। এই যে পি যতটা কমবে, এ যদি 3 বাড়ে, এ যদি 2 বাড়ে, তাহলে পি কিন্তু 5 কমবে, 5 কমবে যে কোনো কন্ডিশন। তবেই এদের যোগফল ধ্রুবক থাকবে, তবে এদের যোগফল ধ্রুবক থাকবে। তো এইটা বলতে চাইছে হচ্ছে এইটা, এর মাধ্যমে এইটা বলতে চাওয়া হয়েছে। এই যে যোগফল ধ্রুবক থাকবে, তার মাধ্যমে এইটা বলতে চাওয়া হয়েছে। সরি। আচ্ছা, তো এই যে ভিটাকে, নিচের ভিটাকে, এই নিচের ভিটাকে তোমরা দেখতে পাচ্ছ যেটা বাঁদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বাঁদিকে পাঠিয়ে দিয়ে ধ্রুবকের সাথে গুণ করে, ধ্রুবকের সাথে কোনো ধ্রুবক পদ গুণ করলে সে ধ্রুবকই থাকে। তো আমরা বলতে পারি যে হাফ ইন্টু, সরি, এটা গুণ করে দেওয়া হয়নি, এম বাই ভিটাকে ডি হিসাবে ধরে নেওয়া হয়েছে। হাফ ইন্টু ডি ইউ স্কোয়ার, ডি হচ্ছে এখানে তরলের ঘনত্ব। এখানে যে পাশে জেনে করে লেখা আছে, এখানে তোমরা দেখতে পাবে যে প্রবাহীর ভর কোনটা এম, আয়তন ভি, আর গতিবেগ হচ্ছে ইউ হলে প্রবাহীর গতিশক্তি কোনটা হয় হাফ এম স্কোয়ার। একক আয়তনের গতিশক্তি হবে আয়তন দিয়ে ভাগ করতে হবে। একইভাবে একক আয়তনে কোনো প্রবাহের ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় থাকলে তার স্থিতিশক্তি হয় এম জি এইচ। তাহলে একক আয়তনের স্থিতিশক্তি করতে গেলে আয়তন দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ড কন্ডিশন, যে ভি আয়তনের কোনো প্রবাহীর চাপ পি হলে তার চাপ শক্তি পি ইন্টু ভি। তাহলে একক আয়তনের চাপ শক্তি কত? না, পিকে ভি দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই জেনারেল হতে ভালো করে দেওয়া আছে কোনটা কোন রাশি। আচ্ছা, এবারে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমরা পেলাম, হাফ ইন্টু ডি ইউ স্কোয়ার প্লাস ডি জি এইচ প্লাস পি ইকুয়াল টু ধ্রুবক, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। এখানে পি হচ্ছে তরলের চাপ, এখানে পি হলো তরলের চাপ, ই হলো গতিবেগ, ভি হলো আয়তন, এম ভর। আচ্ছা, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ডি হচ্ছে তরলের ঘনত্ব। আচ্ছা, এই যে এটাকে সিম্পলিফাই করে কি পেলাম না, এখানে ডি দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি। এই যে ডিটা দিয়ে সবাইকে, আমরা জানি যে সমান চিহ্নের দুদিকে, যে দুদিকে দুটো সেম অপারেশন করতে পারি আমরা। সেম অপারেশন মানে কি, মানে ডি দিয়ে কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে দুদিকেই গুণ করতে পারি, কোনো একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে দুদিকেই ভাগ করতে পারি। তার মানে কিন্তু তাহলে কিন্তু ইকুয়েশনটা একই থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডি দিয়ে আমরা দুদিকে ভাগ করে দিয়েছি। এখানে ডি দিয়ে ভাগ করতে ডি কেটে গেছে। প্রথম সংখ্যাটিকে, এই যে প্রথম প্রথম রাশিটি আছে, এখানে যদি ডি দিয়ে ভাগ করতে এই এই রাশি থেকে সে ডিটা কেটে গেছে। দ্বিতীয় রাশি থেকে ডিটা কেটে গেছে। তৃতীয় রাশিতে কোনো ডি নেই, তৃতীয় রাশিতে কোনো ডি নেই, সেজন্য ডিটা নিচে নেমে গেছে, যেহেতু আমরা ভাগ করেছি। তো সেহেতু এটা ধ্রুবক। আচ্ছা, এরপরে আমরা জি দিয়ে ভাগ করে দিয়েছি। জি দিয়ে ভাগ করতে তাহলে ইউ স্কোয়ার বাই টু জি প্লাস এইচ, এই যে জি এইচ ছিল, জি এইচ এর জিটা কিন্তু কেটে গেছে, জিটা এখন কেটে গেছে, আমরা জি দিয়ে আবার ভাগ করে দিয়েছি। আবার পি এর সাথে কোনো জি নেই, সেজন্য জি আবার নিচে নেমে এসছে। এটা বোঝা গেল? তো তার মানে এটা ইউ স্কোয়ার প্লাস টু জি প্লাস এইচ ইকুয়াল প্লাস পি বাই ডিজি, এটাও ধ্রুবক। একই, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে মেন সূত্র। এই সূত্র থেকে বিভিন্ন রকম সূত্র আমরা আনতে পারছি, বিভিন্ন রকম গুণ ভাগ করে। তো এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা এই কিন্তু দৈর্ঘ্যের রাশি। মানে এইচ হচ্ছে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের মাত্রা, এইচ এর মাত্রা, এইচ হচ্ছে উচ্চতা, উচ্চতা তো দৈর্ঘ্যেরই মাত্রা। এই যে ইউ স্কোয়ার বাই টু জি, এটাও দৈর্ঘ্যের মাত্রা। তোমরা যদি মাত্রা নিয়ে করে দেখো,
ক্যালকুলেশন করে দেখো। আর পি বাই ডিজি এরাও কিন্তু দৈর্ঘ্যেরই মাত্রা। তো এখানে তিনটেই আমরা দৈর্ঘ্যের মাত্রা নিয়ে চলে এসেছি। এখানে কি ছিল, এখানে এখানে ছিল হচ্ছে একক আয়তনের শক্তি, শক্তির মাত্রা। এখানে এখানে কিন্তু এরা কিন্তু দৈর্ঘ্যের মাত্রা, ঠিক আছে। তো নেক্সট, আচ্ছা ইউ স্কোয়ার বাই টু জিকে বলা হয় বেগ শীর্ষ, পি বাই ডিজিকে বলা হয় চাপ শীর্ষ, আর এইচকে বলা হয় উচ্চতা শীর্ষ। এই যে এখানে তিনটে রাশির তিনটে আলাদা আলাদা নাম, তিনটে আলাদা আলাদা নাম আছে। সুতরাং বেগ শীর্ষ যুক্ত উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। এটা আমরা এখান থেকে পেলাম। তো ধারারেখ প্রবাহ হলে কোনো, তার মানে এখান থেকে একটা নতুন পেলাম, মানে ডেফিনেশন পেলাম বা বিবৃতি পেলাম, সেটা হচ্ছে এটা যে ধারারেখ প্রবাহ হলে তরলের কোনো বিন্দুতে চাপ শীর্ষ উচ্চতা শীর্ষ আর বেগ শীর্ষের যোগফল হচ্ছে ধ্রুবক হয়। এটা হচ্ছে দ্বিতীয় বিবৃতি। এগুলো এই বিবৃতিগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা কি জেনে রেখে তো কি বলা আছে, জেনে রেখে বলা আছে, জেনে রেখে কয়েকটি স্বীকার্য বলা আছে যে তরল অসংনম্য অসান্দ্র তরল হচ্ছে আদর্শ চরিত্রের, প্রবাহ শান্ত এবং প্রবাহীর গতিবেগ হচ্ছে সন্ধিবেগ, ঘর্ষণ বা অন্যান্য কারণে শক্তি অপচয় হয় না, অর্থাৎ শক্তি সংরক্ষণ নীতি বজায় থাকে। তো এই এই জেনারিকটা ভালো করে দেখবে। আচ্ছা নিম্নলিখিত স্বীকার্যগুলির ওপর উপপাদ্যটি প্রতিষ্ঠিত। স্বীকার্যগুলির ওপর প্রতিষ্ঠিত মানে কি, মানে বানৌলির নীতি, বানৌলিকে নিজে থেকে কিছু কিছু ধরে নিতে হয়েছে, মানে নিজে থেকে কিছু প্রাথমিক কন্ডিশন, মানে বানৌলি এই যে উপপাদ্যটা বলেছে তার কিছু প্রাথমিক সত্য আছে, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে তবে উপপাদ্যটা আমরা বলতে পারবো। কি, প্রথমত হচ্ছে তরলটা অসংনম্য হতে হবে আর অসান্দ্র, এটা তো বানৌলি সূত্রের প্রথম বিবৃতিতে আমরা পেয়েছি যে অসংনম্য অসান্দ্র তরল। দু নম্বর হচ্ছে কি, বানৌলির এই নীতিটা প্রযোজ্য তখনই যখন প্রবাহটা শান্ত থাকবে, অর্থাৎ ল্যামিনার ফ্লো হবে। শান্ত প্রবাহের ক্ষেত্রে এই নীতিটা প্রযোজ্য। আর ঘর্ষণ বা অন্যান্য আর একটা কন্ডিশন ধরে নিয়েছে যে যেহেতু তরল তো নিশ্চয়ই একটা পাইপ দিয়ে বা কোনো নালা দিয়ে প্রবাহিত হবে, তো ওই নালার সাথে পাইপের তরলের পৃষ্ঠতলাটা ঘর্ষণ হবে, সেই ঘর্ষণের ক্ষেত্রে কোনো শক্তির অপচয় হয় না। এই যে ঘর্ষণ বা কোনো কারণে শক্তির অপচয় হয় না, এই তিনটে কন্ডিশন বার্নৌলি ধরে নিয়েছে। এরপর নেক্সট দেখে নিই। আচ্ছা, শক্তি সংরক্ষণ নীতির ভিত্তিতে বার্নৌলির নীতির ব্যাখ্যা। আমরা আগেই বলেছি যে বার্নৌলির নীতিটা হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি যেটা আছে তাকেই একটা বিশেষভাবে ব্যাখ্যা করেছেন বার্নৌলি। তো সেই ব্যাখ্যাটা আমরা দেখে নেবো যে বার্নৌলির নীতির মাধ্যমে শক্তি সংরক্ষণ নীতিটাই আবার কিভাবে উঠে আসছে। শক্তি সংরক্ষণ নীতিটা আমরা সবাই জানি, শক্তি সংরক্ষণ নীতি হলো কোনো শক্তি কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় মাত্র। শক্তির পূর্ণ সব শক্তির যোগফল হচ্ছে এখনো পর্যন্ত সারা বিশ্বে ধ্রুবক। তো মনে করি এখানে একটা ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ যে এখানে একটা পাইপ দেওয়া আছে, যে পাইপটার উপরের তলের উপরের সেই পাইপটার উচ্চতা, একদিকের উচ্চতা হচ্ছে এইচ 1 আর একদিকে এইচ 2 উচ্চতায় রাখা আছে। তো এইচ 1 যেদিকে উচ্চতা আছে সেখানে ইনপুট ফ্লো, মানে জল যে ভেতরে ঢুকছে, আমরা এখানে তরলকে জল হিসাবেই ধরে নিই, জল যে ভিতরের দিকে ঢুকছে তার গতিবেগ হচ্ছে v1। আর এখানে আউটপুট ফ্লোতে জল এখানে যে বেরোচ্ছে তার গতিবেগ হচ্ছে v2। এখানে দুটো গতিবেগ ডিফারেন্স কেন হয়েছে, কারণ এখানে দুটোর ক্ষেত্রফল আলাদা। দেখো এখানে দুটো সারফেসের ক্ষেত্রফল আলাদা, মানে ইনপুট ফ্লোর ক্ষেত্রফলটা অনেক বেশি, এখানে কিন্তু পাইপটা সরু হয়ে গেছে, তো এখানে জল আরও বেশি গতিবেগে বেরোবে। জল যেহেতু অসংনম্য তরল, তো যে পরিমাণ আয়তন প্রতি একক সেকেন্ডে এখানে ঢুকছে সেই পরিমাণ আয়তন তো এখানে বেরোতে হবে। যে পরিমাণ আয়তন প্রতি একক সেকেন্ডে এখানে ঢুকছে, যে পরিমাণ জল, সেই পরিমাণ জলকেই প্রতি একক সেকেন্ডে এখানে বেরোতে হবে। কিন্তু ঢোকার সময় দেখছি যে মুখটা অনেক বড়, সেই জন্য কম গতিবেগ বিশিষ্ট জল কিন্তু অনেক বেশি পরিমাণে ঢুকে যাচ্ছে। কিন্তু বেরোনোর সময় মুখ যেহেতু সরু হয়ে গেছে, তো তোমরা যখন জল নিয়ে খেলা করেছো নিশ্চয়ই, তো যখন দেখবে যে পাইপটা যদি মুখটা যদি ছোট করে দেয় তাহলে জলটা অনেক দূরে গিয়ে পড়ে। তার কারণ হচ্ছে এটা যে জল হচ্ছে একটা অসংনম্য তরল, মানে জলকে কমপ্রেস করা যায় না। তো সেহেতু তার মানে এখানে কিন্তু v2 কিন্তু v1 থেকে বেশি, হ্যাঁ এটা মনে রাখতে হবে, ছবি থেকে আমরা এগুলো দেখতে পাই। আচ্ছা, তো এখানে কি লেখা আছে, ধরা যাক এবি আদর্শ প্রবাহীর প্রবাহনালীর এ ছেদে বেগ হচ্ছে ইউ1 আর চাপ p1।
এখানে ছবিটা একটু ভুল এঁকেছে বইতে, তাহলে এখানে V1 দেওয়া আছে, তো এটা U1 হবে। তো বেগ নালীর ছেদে বেগ হচ্ছে U1 আর চাপ হচ্ছে P1। এখানে জলের চাপ P1 আর বেগ তো U1 দেখাই, এখানে V1, এগুলো U1 হবে। V1 গুলো হচ্ছে U1, V গুলো U হবে, ঠিক আছে। তো ওই ছেদের কেন্দ্রবিন্দু বিন্দু নির্দেশস্থল থেকে H1 উচ্চতায় আছে। আর বি ছেদ কত? বি ছেদের ছবিতে দেখতে পাচ্ছ যে বি ছেদের উচ্চতা হচ্ছে H2, বেগ হচ্ছে U2, আর প্রেসার বা চাপ হচ্ছে P2। কোনো নির্দিষ্ট সময়ে, আচ্ছা এই যে আমরা এতক্ষণ বললাম যে একক সময়ে যে পরিমাণ তরল এর ভেতর ঢুকছে তাকে কিন্তু একক সময়ে সেই পরিমাণ তরল এখান থেকে বেরোতে হবে। তো এটাই এখানে বলা হয়েছে, কোনো নির্দিষ্ট সময়ে ছেদ দিয়ে ভরের তরল প্রবাহিত হলে ওই সময়ে ছেদ দিয়ে তরলের ভরও হবে। ওই সময়ে ছেদ দিয়ে প্রবাহিত তরলের ভরও হবে। তার মানে যে সময় যতটা তরল প্রবেশ করবে ততটা তরলকে বের করতে হবে। তাহলে তো আমরা ওই ভরটাকে যদি ধরে নিই, তো ভরের তরলের প্রবাহ বিবেচনা করলে দেখা যাবে কি না, ছেদে তরলের স্থিতিশক্তি। এখন আমরা দেখে নেবো ওই ছেদে ওই তরলের স্থিতিশক্তি কত, mgh। স্থিতিশক্তি মানে এর মধ্যে কতটা শক্তি স্টোর আছে। তো এটা আমরা আগে থেকেই জানি যে উচ্চতা কোনো জায়গায় কোনো বস্তুর স্থিতি উচ্চতায় কোনো বস্তুর স্থিতিশক্তি হলো mgh, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। আর গতিশক্তি কত, এখানে যেহেতু U1, এটা এটা H1 হবে, সরি এখানে বই ভুল দেওয়া আছে, এটা mgh1 হবে। গতিশক্তি হচ্ছে হাফ U1 স্কোয়ার, যেহেতু এখানে বেগ হচ্ছে U1। আর চাপ শক্তি কত, P1 ইন্টু m/d। ডি হচ্ছে তরলের ঘনত্ব, ঠিক আছে। m/d ভরবায়ু ঘনত্ব মানে আয়তন, মানে P1 ইন্টু আয়তন। আচ্ছা, ছেদে তার মানে এই বিন্দু এখন আমরা ওপরেই আছি, ছেদ মানে ওপরে। ছেদে ভরের তরলের মোট শক্তি, তার মানে স্থিতিশক্তি, এটা হচ্ছে স্থিতিশক্তি, এটা গতিশক্তি, এটা চাপ শক্তি। মোট শক্তি হচ্ছে এইটা। তো আমরা জানি যে মোট শক্তি ধ্রুবক থাকবে, মানে এখানে যা মোট শক্তি হবে, যেহেতু শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, তো এখানে যা মোট শক্তি হবে এখানে মোট শক্তি সেমই হবে। তবেই আমরা বলতে পারবো যে বার্নৌলির সূত্রটা শক্তির নিত্যতা সূত্রের একটা রূপ, ঠিক আছে। এবার আমরা নিচে চলে যাবো বি ছেদে একইভাবে ভরের তরলের মোট শক্তি হচ্ছে হাফ U2 স্কোয়ার প্লাস mgh2 প্লাস P2 m/d। যেভাবে উপরেরটা বার করলাম একইভাবে নিচেরটা বার করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে তরল অসান্দ্র হয়, প্রবাহের সময় ঘর্ষণ বা অন্য কোনো শক্তিক্ষয় হয় না। আমরা আগেই দেখে নিয়েছি যে বার্নৌলির সূত্র যদি স্যাটিসফাই করাতে হয় তাহলে একটা ইনিশিয়াল কন্ডিশন থাকে, সেই ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে তরলটা হলো অসান্দ্র। তো তার মানে এখানে টোটাল শক্তি, উপরে টোটাল শক্তি আর নিচে টোটাল শক্তি, এই দুটো শক্তি কিন্তু সমান হবে, যেহেতু ঘর্ষণ বলের জন্য কোনো রকম শক্তির অপচয় হয়নি। সুতরাং শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী ওপরের শক্তি নিচের শক্তি সমান। এই যে ওপরের টোটাল শক্তি আর নিচের টোটাল শক্তি, এই দুটো শক্তি কিন্তু সমান হবে সূত্রের নিত্য সূত্র অনুযায়ী। এটা তো আগেই বলেছি সূত্রের নিত্য সূত্র। তো শক্তির নিত্য সূত্র। তো সেকেন্ড কন্ডিশন, এবারে এই যে এই ইকুয়েশনটা যে পাওয়া গেল, এই ইকুয়েশন থেকে আমরা এইটা জানতে পারি। এটাকে একটু সিম্পলিফাই করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে না, এই যে দেখো, এই যে এই পুরো ইকুয়েশনটাকে ডিজি দিয়ে, পুরো ইকুয়েশনটাকে জি দিয়ে ভাগ করা হয়েছে, জি দিয়ে ভাগ করা হয়েছে, জি দিয়ে ভাগ করলে এই যে ফার্স্টে আছে হাফ U1 স্কোয়ার, জি দিয়ে ভাগ করলে এখানে কেটে গেল, যদি নিচে আনা হয় কেটে গেল, জি থাকবে, তো নিচে জি আছে, এই যে এটা দিয়ে ভাগ করা হয়েছে। এটা শুধুমাত্র ওই আগের বারে ওই যে বেগ শীর্ষ, চাপ শীর্ষ আর উচ্চতা শীর্ষ, এই তিনটেকে আনার জন্য এটা করা হয়েছে। এই যে এটা দেখো, এটা হচ্ছে বেগ শীর্ষ, এটা চাপ শীর্ষ, এটা উচ্চতা শীর্ষ। তো তার মানে মোট শক্তি ধ্রুবক, এইভাবে এটা দেখা যায়। আচ্ছা, বার্নৌলির নীতির প্রয়োগ ও কিছু ঘটনার ব্যাখ্যা, এটা কি না, আমরা যে একদম প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে উদস্তাভিক চাপের রাশিমালা, অর্থাৎ যে একই পৃষ্ঠে জলের আহ, একই লেভেলে, আচ্ছা আগে আমরা এটা দেখে নিই যে কি লেখা আছে, তারপরে আমি ব্যাখ্যাটা করছি।
এখানে লেখা আছে ধরা যাক একটি বিকারের রো ঘনত্বটি তরলের স্থির অবস্থায় আছে, বিকারের তলদেশকে নির্দেশতল ধরা হলো, বিকারের তলদেশ থেকে তরলের পৃষ্ঠতলের উচ্চতা H1 আর তরল মধ্যস্থ বি বিন্দুর উচ্চতা H2। তো মুক্ত পৃষ্ঠে একটি বিন্দু এ ধরলে ওই বিন্দুতে চাপ হচ্ছে P1, যেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বি বিন্দুতে চাপ হচ্ছে P2, যেটা হচ্ছে তরলের কিছুটা চাপ থাকবে প্লাস বায়ুমণ্ডলীয় চাপ থাকবে। হ্যাঁ, আচ্ছা P2। তো এ আর বি দুটো বিন্দুতেই তরলের বেগ শূন্য, ওই বিন্দুতে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাওয়া যায় এটা। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে একদম ফার্স্ট ক্লাসে জলের বেগের রাশিমালা কিন্তু জলের চাপের রাশিমালা কিন্তু বার করেছিলাম, ঠিক আছে? সেটা কীভাবে বার করেছিলাম সেটা একটু রিক্যাপ করা যাক, আমরা কীভাবে বার করেছিলাম। এই যে আমরা ধরে নিয়েছিলাম যে এখানে কে বিন্দুকে কেন্দ্র করে একটা সিলিন্ডার কল্পনা করা হয়েছে, সিলিন্ডারটা হচ্ছে গভীরতা হচ্ছে এইচ, তার মানে সিলিন্ডারটা যতটা পরিমাণ জল আছে সেই পরিমাণ চাপই নিশ্চয়ই কে কে বিন্দুকে দিচ্ছে, সে যতটা পরিমাণ জল আছে তার ওজনটাই কে বিন্দুর উপর পড়ছে। তো তাকে তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলেই আমরা এখানে চাপটা পেয়ে যাচ্ছিলাম, যে চাপটা ছিল এইচ ডিজি। এইচ ডিজি হচ্ছে, এইচ হচ্ছে গভীরতা, ডি হচ্ছে ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ডি হচ্ছে তরলের ঘনত্ব, জল হলে জলের ঘনত্ব যেটা হয় সেটা, আর এইচ হচ্ছে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো এখন আমরা অন্যভাবে এটা আমরা দেখে নেবো যে কীভাবে বার্নৌলির সূত্র প্রয়োগ করে এই সেম রেজাল্ট বা এইচ ডিজি এটা আনা যায়। তো এখানে একইভাবে রো ঘনত্বের কি তরল আছে, এই তরলটার ঘনত্ব হচ্ছে রো। এবারে এরা কি বলেছে, এরা বলছে যে যে বিন্দুটা তরলের যে বিন্দুটা একদম পৃষ্ঠে আছে তার নিশ্চয়ই গভীরতা শূন্য, তার মানে তাতে তরলের কোনো চাপ নেই, তাতে শুধুমাত্র কিসের চাপ আছে, বায়ুমণ্ডলীয় চাপটা আছে, ঠিক আছে? আর যে বিন্দুটা বি বিন্দু যে তরলের গভীরে আছে তাতে দুটো চাপ কাজ করছে, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ এই যে পি, পি অ্যাটমসফিয়ারিক, আর একটা হচ্ছে জলের চাপ, জলের চাপ হচ্ছে, আর একটা হচ্ছে তরলের চাপ, ঠিক আছে? হ্যাঁ, তরলের চাপ। তো এ ও বি বিন্দুতেই তরলের বেগ শূন্য, এখন যেহেতু বিকারটা স্থির আছে সেহেতু বেগ শূন্য। বেগ শূন্য হলে কি হবে, বেগ শূন্য হলে যে চাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি, গতি শূন্য মানে গতিশক্তিও শূন্য, তার মানে এখানে গতিশক্তির কোনো গল্প কিন্তু থাকবে না, শুধুমাত্র চাপ শক্তি আর স্থিতিশক্তি নিয়ে আমরা কাজ করব। তো তার মানে আমরা কি জানি যে কোনো তরলের মধ্যে তার মানে এখানে টোটাল শক্তি আর এখানে টোটাল শক্তি হচ্ছে সমান হবে বার্নৌলির উপপাদ্য থেকে। এখানে এবারে টোটাল শক্তির মধ্যে কি কি শক্তি আছে, যেহেতু গতিশক্তি শূন্য সেহেতু শুধুমাত্র স্থিতিশক্তি আছে আর চাপ শক্তি আছে, আর এখানেও শক্তি যেহেতু গতিশক্তি শূন্য তাহলে দুটো শক্তি আছে, স্থিতিশক্তি আর চাপ শক্তি। তো তার মানে যদি আমরা সেই শীর্ষ, যে বার্নৌলির উপপাদ্যে তো অনেকগুলো রূপ আছে, আমরা যদি দ্বিতীয় রূপটা নিই মানে আমরা চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ আর বেগ শীর্ষ এইটা নিয়ে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখতে পাবো যে যেহেতু বেগ নেই তাহলে বেগ শীর্ষ শূন্য, এখানে শূন্য প্লাস করেছে, এখানে যে জিরো করেছে জিরোটা তাৎপর্য হচ্ছে এইটা যে তরলটা যেহেতু স্থির আছে তাহলে এখানে কোনো বেগ শীর্ষ কিছু থাকবে না। চাপ শীর্ষ কি, চাপ শীর্ষ হচ্ছে P1 বাই রোজি। পি ওয়ানকে পি ওয়ান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা, যখন এ বিন্দুতে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে, তো এ বিন্দুতে সেহেতু চাপ হচ্ছে P1 বাই রোজি প্লাস H1। এ বিন্দুর তলদেশ থেকে উচ্চতা কত, তলদেশটাকে তো আমরা যেহেতু এ ধরে নিয়েছি এখানে, মানে আমাদের তলদেশটাকে আমরা নির্দেশতল ধরে নিয়েছি, মানে আমরা তলবিন্দু তলদেশ থেকে সবকটা দৈর্ঘ্য মাপবো। তো তলদেশ থেকে এর উচ্চতা কত, সেটা হচ্ছে H1। আর তলদেশ থেকে বি বিন্দুর উচ্চতা কত, সেটা হচ্ছে H2, ছবিতে আছে। তলদেশ থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে H2, তলদেশ থেকে একদম এ বিন্দু মানে টোটাল কতটা জল আছে সেটা হচ্ছে H। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, সরি টোটাল কতটা সেটা হচ্ছে H1। তো এখন প্রশ্নটা হচ্ছে তার মানে আহ, আহ, তার মানে এখানে দেখতে হচ্ছে এটা বেগ শীর্ষটা এই উচ্চতা শীর্ষটা H2 করা হয়েছে। আচ্ছা, এবারে হচ্ছে চাপ। তো আমরা ধরে নিয়েছি যে এখানে চাপ হচ্ছে P2,
বি বিন্দুতে চাপ হচ্ছে P2, P2টা কার সাথে সমান না, P2টা কার সাথে সমান না, P2টা হচ্ছে তরলের চাপ প্লাস বায়ুমণ্ডলীয় চাপ, টোটাল চাপ হচ্ছে P2। আমাদের বার করতে হবে এই যে তরলের চাপটা কত। তো এখান থেকে আমরা দেখতে পাবো, তার মানে জিরোগুলো ক্যান্সেল হবে, তার মানে এইটা হচ্ছে মেন আমাদের ইকুয়েশন, এবারে এইচ ওয়ানটাকে যদি বাঁদিকে নিয়ে এইচ টুটাকে যদি এইদিকে নিয়ে আসা হয় তাহলে এটা মাইনাস সাইন হবে, আর এইটাকে যদি এই পাশে নিয়ে আসা হয় তাহলে এটাও মাইনাস হবে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন হচ্ছে এইটা। সবার প্রথম হচ্ছে রোজি দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে দুদিকে, তো এখানে রোজি কেটে গেছে প্রথম সংখ্যাটা থেকে, দ্বিতীয়ত এইচ ওয়ান রোজি হয়ে গেছে। আবার এখানে ফার্স্ট সংখ্যাটা থেকে এই যে P1 প্লাস পি বাই রোজি, এখান থেকেও রোজিটা কেটে গেছে, আর এখানে এইচ টুর সাথে রোজি গুণ হয়ে গেছে। তো এটা এদিকে মানে সমাধান সমাধান তোমরা শিখেছো ক্লাস 8-এ। তো এটা সমাধান করে আছে এইচ রোজি, যেখানে এইচ হচ্ছে H1 মাইনাস H2, এদের মধ্যে ডিফারেন্স, এদের মধ্যে যে গভীরতার ডিফারেন্স, সেই গভীরতার ডিফারেন্স হচ্ছে এইচ। তো এখান থেকে এইচ রোজি আমরা পেয়ে গেলাম। তো বার্নৌলির সূত্র থেকে এইভাবে চাপের রাশিমালা বের করা হয়। নেক্সট নেক্সট আমরা দেখবো বার্নৌলির সূত্রের কয়েকটি প্রয়োগ। তো একটা তো দেখলাম বার্নৌলির সূত্র ইউজ করে চাপের রাশিমালা বার করে। আচ্ছা, বার্নৌলির সূত্রের একটা মেন ধর্ম হলো যে বার্নৌলির সূত্র শুধুমাত্র কিন্তু এর জন্য প্রযোজ্য নয়, তরলের জন্য প্রযোজ্য নয়। বার্নৌলির সূত্র কিন্তু গ্যাসের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে আমরা যা কিছু দেখি তার তার অনেক কিছুই বার্নৌলির সূত্রের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো যেরকম হলো উড়োজাহাজের উড্ডয়ন। তো উড়োজাহাজের উড্ডয়ন ব্যাপারটা কি না, তোমরা যারা উড়োজাহাজ দেখেছো, যারা কাছ থেকে দেখেছো বা টিভিতে দেখেছো, দেখবে যে উড়োজাহাজের ডানাটা এরকম হয়। তো এইরকম ডানা হলে একটা কি সুবিধা পাওয়া যায়, সেটা হলো না, ডানার যে উপরের দিকে যে বায়ুটা, এখানে বায়ু আছে, আমাদের সারা চারিদিকে বায়ু আছে। তো উড়োজাহাজ যখন গতিশীল হয় তখন ডানার উপরের দিক দিয়ে যে বায়ুটা যায়, সেই বায়ুটার গতিবেগ বেশি হয়। এখানে দেখো ফাস্টার লেখা আছে, গতিবেগ বেশি হয়, আর ডানার নিচে দিয়ে যে বায়ুটা যায় তার গতিবেগ কম হয়। আচ্ছা, বার্নৌলির সূত্র অনুসারে আমরা জানলাম যে স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি, এই তিনটের শক্তির যোগফল হচ্ছে সমান। ঠিক আছে, এবারে যেহেতু ডানার উপরিতল আর নিচের তল একই উচ্চতায় থাকবে, তো এদের হচ্ছে স্থিতিশক্তি সমান হবে। তাহলে স্থিতিশক্তির কথা বাদ দাও, তাহলে দুটো ক্ষেত্রে, দুটো কন্ডিশন, মানে উপরের বায়ুর ক্ষেত্রে আর নিচের বায়ুর ক্ষেত্রে স্থিতিশক্তি হচ্ছে সমান। এবার কি কি পড়ে আছে, গতিশক্তি আর চাপ শক্তি। আচ্ছা, গতিশক্তি যদি বেড়ে যায়, গতি যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই চাপকে কমতে হবে, তবেই তবেই তো এটা থাকবে, তবেই তো আহ, মোট মানে যোগফলটা ধ্রুবক থাকবে। একজন যদি 5 বেড়ে যায় তাহলে একজনকে 5 কমতেই হবে, তবেই দুটোর যোগফল হচ্ছে ধ্রুবক থাকবে, মানে যোগফল কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তো তার মানে যার যার গতি বেশি তার চাপ কম। তো উপরের বায়ুর গতি বেশি, তো উপরের বায়ু তার মানে চাপ কম। এবারে আমরা জানি যে বেশি চাপযুক্ত অঞ্চল থেকে বায়ু সবসময় কম চাপযুক্ত অঞ্চলের দিকে যেতে চেষ্টা করে। তো নিচে যেহেতু গতি কম, তাহলে নিচে বায়ুর চাপ বেশি, তো সেই জন্য বায়ুটা কি করে, এই ডানাটাকে উপরের দিকে ঠেলার চেষ্টা করে। উপরের দিকে ঠেলার চেষ্টা করলেই তার মানে কি না, তার মানে ডানাটা একটা লিফট পাচ্ছে, মানে ডানাটাকে কেউ যেন ধরে রেখেছে। তো সেইভাবে ডানাকে বায়ুমণ্ডল ধরে রাখে, আর ডানা দুটো হচ্ছে প্লেনটাকে ধরে রাখে, এইভাবে হচ্ছে প্লেন আকাশে ওড়ে। আচ্ছা, অ্যাটোমাইজার বা স্প্রেয়ার, এখন আমরা ঘরে ঘরে দেখছি যে এই কোভিডের জন্য বিভিন্ন রকম স্যানিটাইজার আনা হয়েছে। তো দেখবে স্যানিটাইজারের ওপরে, যাতে যেসব লিকুইড স্যানিটাইজার আছে, স্যানিটাইজারের উপরে একটা স্প্রে করার মতো যন্ত্র আছে, যেটা পুশ করলেই স্প্রে হয়। তো সে স্প্রে কী করে হয়, এটা খুব সহজ জিনিস। এই যে ছোট একটা দেখছো, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানে জল আছে, মানে এখানে ধরো স্যানিটাইজার আছে। তো এখানে যে নলটা আছে, এই নলটায় খুব উচ্চ গতিবেগে বাতাস প্রবেশ করানো হয়, উচ্চ গতিবেগে বাতাস দেওয়া হয়। তো যে আমরা জানি যে বাতাসের বেগ বেড়ে গেলে চাপ কমে যায়, তো যেহেতু এখানে চাপ কমে যায় সেহেতু এই জলটা এই পাইপ দিয়ে আস্তে আস্তে উঠে যায় উপর দিকে, উঠে গিয়ে আর উচ্চ গতিবেগের বাতাসের সঙ্গে মিশে এখান থেকে ধোঁয়ার মতো বের হয়। জলের কণাগুলো খুব ছোট ছোট কণা হয়ে বাতাসে ভেসে বেড়ায়, এখান থেকে ধোঁয়ার মতো বের হয়। এটা হচ্ছে ইলেকট্রনিক অ্যাটোমাইজার, এখনকার দিনে সবই অটোমেটিক সিস্টেম চলে আসছে। এখানে কি করা হয়, এখানে একটা ভেতরে একটা মোটর আছে। তো এই সুইচটা টিপলে কি হয়, এই মোটর থেকে খুব উচ্চ গতিবেগে বাতাস এইদিকে বের হয়। তো এখানে যে ডিব্বাটা আছে,
এতে স্যানিটাইজার থাকে। তো কী হয়, বাতাস যখন উচ্চ গতিবেগে বেরোয়, তো একইভাবে এখানে এরকম একটা পাইপ থাকে, তো পাইপের উপরই তলে তার মানে বায়ুর চাপ কমে যায়, কমে যাওয়ার ফলেই এইখান থেকে জল বা স্যানিটাইজার যাই বলো এই উপর দিকে উঠতে থাকে পাইপের সাথে। তো এইভাবে অ্যাটমাইজার কাজ করে। নেক্সট নেক্সট হলো প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায়। তার পিছনে কিভাবে বানবলির নীতি কাজ করে সেটা আমরা দেখে নেব। আচ্ছা, দেখো আমরা যখন যখন খুব ঝড় হয়, তো অনেকেই কি করে, জানলা কভার সব ঘরের ভিতর বন্ধ করে রাখে। তো জানলা কভার বন্ধ করে রাখলে ঘরের মধ্যে বাতাসের প্রবাহ কম, মানে বাতাসের বেগ কম হবে। আমরা কি জানি, বেগ কম মানে চাপ বেশি, আর বেগ বেশি মানে চাপ কম। আবার উল্টো দিকে যে ঘরের ছাদে তো পুরোপুরি মানে বাতাসের ফ্লোটা থাকে, মানে ঝড় হলে ঘরের ভিতরে যতটা না জোরে বায়ু প্রবাহিত হয়, ঘরের ছাদে নিশ্চয়ই তার থেকে জোরে বায়ু প্রবাহিত হয়। আর জোরে বায়ু প্রবাহিত হওয়ার অর্থই হলো যে ওখানে বায়ুর চাপ কমে যাবে। তো দেখতে পাচ্ছ যে এখানে এই সেকেন্ড ছবিটা দেখো, যে ঘরের ভিতর বায়ুর চাপ অনেক বেশি, এখানে পুরোপুরি বানউল্লের সূত্রটা এখানে লেখা আছে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ফর্মটা এখানে লেখা আছে। তো সেকেন্ড কন্ডিশনে কি না, ঘর ঘরের ভিতরে বায়ুর চাপ অনেক বেশি কিন্তু বাইরে বায়ুর চাপ কম, সেই জন্য কি এই ভিতর থেকে বাইরের দিকে একটা ফোর্স কাজ করে, যেই ফোর্সটাই কি হয়, এই ঘরের চালটাকে উড়িয়ে দেয়। তো ঘরের ছাউনি যে উড়ে যায় তার জন্য হচ্ছে বানওয়ালির নীতি দায়ী। নেক্সট হচ্ছে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। এটা কি, এটা হলো একইভাবে যে দূরত্ব গতিবেগ বেড়ে গেলে চাপ কমে যায়। তো কি হয় এখানে তোমরা দেখতে পাবে, এই যে ট্রেন ট্রেন যখন চলে, এটা এখানে একটা ট্রেনকে দেখানো হয়েছে, ট্রেন যখন চলে তো ট্রেনের আশেপাশের বায়ুগুলো নিশ্চয়ই ট্রেনের সাথে গতিশীল হয়, ঠিক আছে। তো সেই জন্য কি গতিবেগ বেড়ে গেলে চাপ কমে যায়, সেই জন্য এখান থেকে এইদিকে উচ্চচাপ থাকে, এদিকে হাই প্রেসার থাকে, এদিকে লো প্রেসার থাকে, ঠিক আছে। তো এদিক থেকে বায়ু দ্রুত গতিতে এই লো প্রেসারটাকে পূরণ করার চেষ্টা করে, তো এখান থেকে খুব জোরে বাতাস ট্রেনের দিকে প্রবাহিত হয়। তো তার মানে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার মানে তার পিছন দিক থেকে বাতাস জোরে প্রবাহিত হয়ে তাকে ট্রেনের দিকে ঠেলে দেবে। সেই জন্য তোমরা দেখতে পাবে যে বিভিন্ন স্টেশনে এরকম একটা করে লাইন দেওয়া থাকে, এখানে স্টেশনে লেখা থাকে যে হলুদ লাইনটি ক্রস করবেন না। এটা কেন থাকে না, হলুদ হলুদ লাইনের আরও এই পাশে গেলে যদি খুব দ্রুতগামী ট্রেন যায় তাহলে বাতাস এই ট্রেনের দিকে ঠেলে দেয় আমাদেরকে, সেই জন্যই এটা লেখা আছে যে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। আচ্ছা, নেক্সট দেখা যাক। নেক্সট টপিক হলো স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে এতক্ষণ আমরা এতদিন আমরা যে পড়েছি সেগুলো হচ্ছে পুরোপুরি তরল আর গ্যাসীয় পদার্থের বিভিন্ন ধর্ম। সর্বপ্রথম আমরা কঠিন পদার্থের ধর্মের দিকে অগ্রসর হচ্ছি। কঠিন পদার্থের প্রথম ধর্ম কি, স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তোমরা যে উড পেন্সিল ব্যবহার করো, সেই পেন্সিলের যে রবার থাকে সেই রবারকে দেখবে এরকম হাত দিয়ে দুমড়ে দিলেও সে আবার সোজা হয়ে যায়। আবার আমরা যে রাবার ব্যান্ড ইউজ করি সেই রাবার ব্যান্ডকে যদি টেনে আবার ছেড়ে দিই তারা কিন্তু আবার নিজের জায়গায় ফিরে আসে। তো এই ব্যাপারটাই হলো স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতার ডেফিনেশনটা দেখে নিই। স্থিতিস্থাপকতা হলো বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করার চেষ্টা করলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি আবার তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। পদার্থের এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। অর্থাৎ বাইরে থেকে বল কি, মনে করো একটা গার্ডার আছে হাতে, গার্ডার বা রাবার ব্যান্ড আছে, তো রাবার ব্যান্ডটাকে যখন টানছি তখন তো আমরা বাইরে থেকে প্রয়োগ করছি, বল প্রয়োগ করছি, নাকি রাবার ব্যান্ডটা নিজে নিজেই প্রসারিত হচ্ছে। আমরা আমরা হাত দিয়ে টানছি বলেই রাবার ব্যান্ডটা প্রসারিত হচ্ছে। তো সেটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করা। সেকেন্ড কন্ডিশন কি, যে বস্তুতে বিকৃতি সৃষ্টির প্রচেষ্টাকে বাধা দেয়। অর্থাৎ রাবার ব্যান্ডটাকে যতই টানবো রাবার ব্যান্ডটা কিন্তু ততই নিজেকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। তো তার মানে আমাদের টানাটাকেও বাধা দিতে চেষ্টা করছে। 3 নম্বর কন্ডিশন, প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটিকে আবার আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি, পূর্বের অবস্থায় ফিরে আসে। মানে কি না, রাবার ব্যান্ডটাকে যদি আমরা ছেড়ে দিই, টেনে যদি ছেড়ে দিই তাহলে আগে যেরকম ছিল সেরকমই আবার গোল হয়ে যাবে, সেরকমই আবার একই অবস্থায় ফিরে আসবে।
তো এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, অ্যাকচুয়ালি তাড়াহুড়ো এই মিস্টেকগুলো হয়ে গেছে, এটা একটু মানানটা তোমরা ঠিক করে নেবে। তো স্থিতিস্থাপকতা তার মানে একটা হচ্ছে একটা পদার্থের হচ্ছে একটা ধর্ম, ঠিক আছে, একটা প্রপার্টি। তো স্থিতিস্থাপকতার এখানে এই ছবিটা দেখো, এই যে এখানে একটা রাবারের স্টিক আছে, রাবার স্টিকটাকে যখন মুড়ছে তখন কিন্তু এই হাত দিয়ে বল প্রয়োগ করতে হচ্ছে, তার মানে কি বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। আবার যখন ছেড়ে দেয় তখন কিন্তু সে আবার সোজা হয়ে যায়। তারপর হচ্ছে স্থিতিস্থাপকতার শ্রেণী বিভাগ। স্থিতিস্থাপকতা কয় প্রকার দেখি। না, বাহ্যিক, এক হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনগুলো? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে এই যে ইট, কাঠ, লোহা, এর হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কীরকম? না, বাহ্যিক বল সরিয়ে নিলে যদি বস্তু তার পূর্বের আকার, না সরি, এটা ভুল হলো। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হলো এই যে আমরা রবার বা রাবার ব্যান্ড যেগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। মানে রাবারের যেসব জিনিসপত্র আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। নাকি বাহ্যিক বল সরিয়ে নিলে যদি বস্তু তার পূর্বের আকার বা আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায় তাহলে তাকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। না, একটা গাড়ারকে যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে গাড়ারটা ওর আগের অবস্থাতেই ফিরে আসে, তো সেই হলো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি, বাহ্যিক বল সরিয়ে নিলেও যদি কোনো বস্তু তার বিকৃতিজনিত আকার বা আয়তনেই থেকে যায় তাহলে তাকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলা হয়। পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু কি? না, আমরা যদি একটা বল বানাই, কাঁচা মাটির যদি একটা বল বানাই, সেই বলটাকে যদি আমরা দুদিকে হাত দিয়ে যদি আস্তে আস্তে প্রেস করতে থাকি তাহলে কিন্তু বলটা কিন্তু আমাদের যে প্রেসিং পাওয়ার সেই জন্য আকার আয়তনে পরিবর্তন ঘটবে, কিন্তু আমরা যখন বলটার উপর থেকে হাত সরিয়ে নেবো তখন দেখতে পাবো যে বলটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসছে না, আমরা যেই অবস্থায় তাকে ছেড়ে দিয়েছি সেই অবস্থাতেই বলটা পড়ে আছে। তো সে হলো পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে কোনো পরিমাণ বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন না হয় তাহলে সে হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। যেমন তোমার কাছে যদি একটা ইঁট থাকে, তো সেই ইঁটকে কিন্তু যতই বাইরে থেকে বল প্রয়োগ করো হাতের সাহায্যে তার কিন্তু আকারের কোনো পরিবর্তন নেই, সেই ইঁটটা চৌকো থেকে বা ওই আয়তঘনক আকৃতি থেকে কোনোদিন গোলক আকৃতির হবে না। তো সেই জন্য ওইটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তো 3 রকম বস্তু তার মানে আছে: পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু আর পূর্ণ দৃঢ় বস্তু। স্থিতিস্থাপকতা, নির্ভরশীলতা। তো এই স্থিতিস্থাপকতা তার মানে একটা ধর্ম, সেই ধর্মটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা কমে যায়। এটা কি করে আনবো? না, আহ, এটা হলো দেখবে যে রবারের যদি তোমরা তো কোনোদিন রবার যে ইউজ করো সেই রবারকে যদি একটু গরম করা যায় তাহলে সে রবারটা অনেক নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়া মানেই হচ্ছে তার স্থিতিস্থাপকতা কমে গেছে। 2 হচ্ছে পদার্থের সাথে অপদ্রব্য মিশ্রিত থাকলে স্থিতিস্থাপকতার পরিবর্তন হয়। তো একইভাবে যদি কমা দামি কোনো কোম্পানির রবার হয় তাহলে তার স্থিতিস্থাপকতা কম হবে, সেটা সেটা অনেক শক্ত হবে, তো তার স্থিতিস্থাপকতার পরিবর্তন। তার মানে বিভিন্ন কোম্পানির রবারের বিভিন্ন রকম স্থিতিস্থাপকতা, এটা আমরা দেখতে পাই। মানে বিভিন্ন রকম রাবার ব্যান্ডের বিভিন্ন রকম স্থিতিস্থাপকতা, এটা আমরা দৈনন্দিন জীবনে দেখতেই পাই। তো রাবারের সাথে যেভাবে অপদ্রব্য মেশানো হবে সেই রকম তার স্থিতিস্থাপকতা শো করবে। হচ্ছে বারবার গরম ঠান্ডা করলে বিকৃত করলে স্থিতিস্থাপকতা কমে যায়, এটাও তোমরা দৈনন্দিন জীবনে দেখতে পারো। 4 হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতার উপাদানের উপর নির্ভর করে। হ্যাঁ, এটা ঠিক। না, একটা রবার যতটা স্থিতিস্থাপক একটা কিন্তু স্টিল বা লোহা সেরকম স্থিতিস্থাপক নয়। লোহা কিন্তু রবারের থেকেও বেশি স্থিতিস্থাপক। এটা শুনে অনেকটা ভুল বলে মনে হতে পারে যে স্টিল কি করে রবারের থেকে বেশি স্থিতিস্থাপক হয়। তোমরা যদি বইটা দেখো, আমার এখানে লেখা হয়নি সেটা সময় কমের জন্য, তোমরা যদি বইটা দেখো বইতে ভালো করে লেখা আছে যে স্টিল কেন রবারের থেকে বেশি স্থিতিস্থাপক। এর পরবর্তী হলো স্থিতিস্থাপকতা সম্পর্কে কয়েকটি ধারণা, রাশির ধারণা। তো স্থিতিস্থাপকতা তো একটা প্রপার্টি বা একটা ধর্ম। তো এই ধর্মকে নির্দেশ করতে গেলে, মানে ধর্মটাকে ভালো করে প্রকাশ করতে গেলে কিছু কিছু নতুন রাশিকে আমাদেরকে জানতে হবে। রাশি কি? রাশি হলো এই যে উষ্ণতা, দৈর্ঘ্য,
এরা হচ্ছে এক একটা রাশি, ঠিক আছে? তো স্থিতিস্থাপকতার জন্য স্পেশাল কয়েকটা রাশি ব্যবহার করা হয়, সেই রাশিগুলো আমরা জেনে নেবো। সবার প্রথম হলো বিকৃতি। বিকৃতি কি না, কোনো স্থিতিস্থাপক বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বল প্রযুক্ত হলে ওই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে, যার ফলে বস্তুর আকার বা আয়তন উভয়ের পরিবর্তন ঘটে। এই ঘটনা এই একেই বিকৃতি বলে। তো বিকৃতি তোমরা নাম শুনে বুঝতে পারছো যে বস্তুটার আগে যেই অবস্থা ছিল, যখনই বাহ্যিক বল প্রয়োগ করা হবে তখনই সেই বস্তুটার আকার পাল্টে যাবে, সেটাকে বিকৃতি বলে। খুবই সহজ। তার মানে বিকৃতি হলো, বিকৃতি রাশি হলো পরিবর্তন বাই প্রাথমিক, মানে কতটা আকার পরিবর্তন হলো। পরিবর্তন বাই প্রাথমিক মানে কি, মানে পরিবর্তন মানে কতটা, মানে ধরো আগে ধরো কোনো বস্তুর দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার, তো সেটাকে কম্প্রেস করে সেটাকে চাপ দেওয়ার ফলে তার স্থিতিস্থাপকতা ধর্মের ফলে তার দৈর্ঘ্য কমে গেছে। কতটা কমেছে না 10 সেন্টিমিটার কমেছে, তার মানে তার বিকৃতি কত হবে 10/100। এটা খুবই ইম্পর্টেন্ট। বিকৃতি হচ্ছে পরিবর্তন বাই প্রাথমিক, মানে প্রাথমিক যদি 100 সেন্টিমিটার হয় আর তাকে চাপ দিয়ে করে দেওয়া হয়েছে 90 সেন্টিমিটার, পরিবর্তন কতটা হয়েছে, পরিবর্তন হয়েছে 100 - 90, 100 - 90, এটা হচ্ছে পরিবর্তন। আর বাই প্রাথমিক, প্রাথমিক আগে কত ছিল বস্তুটার আয়তন, সেটা হচ্ছে 100। বস্তুটার ইনিশিয়াল দৈর্ঘ্য হচ্ছে 100। তার মানে বিকৃতি হচ্ছে, তার মানে বিকৃতি হচ্ছে 1/10। 1/10 হচ্ছে বিকৃতি। তোমরা এটা ভালো করে লক্ষ্য করবে যে বিকৃতির কিন্তু কোনো একক নেই, যেহেতু বিকৃতি একটা অনুপাত, বিকৃতি এককহীন মাত্রাহীন রাশি। এরপর হচ্ছে বিকৃতি শ্রেণীবিভাগ। বিকৃতি কত রকমের হয় আমরা দেখে নিই। বিকৃতি শ্রেণীবিভাগে সর্বপ্রথম হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। এই অনুদৈর্ঘ্য বিকৃতি হলো এই যে আমরা এতক্ষণ যে দেখালাম যে এ, কোনো একটা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যদি 100 সেন্টিমিটার হয়, সেখান থেকে যদি বস্তুটাকে মানে কম্প্রেস করে 90 সেন্টিমিটার দৈর্ঘ্য করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে পরিবর্তন বাই প্রাথমিক। এখানে পরিবর্তন এলটা হলো, স্মল এলটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন, আর ক্যাপিটাল এলটা হলো প্রাথমিক দৈর্ঘ্য। তো তার মানে অনুদৈর্ঘ্য হলো দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে? এরপরে কি, এরপরে আছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি একই দৈর্ঘ্য বিকৃতির মতোই। না, আয়তন বিকৃতির ক্ষেত্রে কি হয়, ধরো তোমার কাছে একটা পেন্সিলের রবার আছে, তো সেক্ষেত্রে তুমি যদি রবারটাকে কম্প্রেস করো তো তখন দেখবে যে রবারটার আয়তন কমে গেছে, তো তার মানে আয়তনের একটা পরিবর্তন হয়েছে। তো সেই আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, মানে প্রথমে রবারটা যেরকম ছিল তারপরে কম্প্রেস করার জন্য আয়তনের কতটা পরিবর্তন হয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে যে স্মল ভি মানে কিন্তু অন্তিম আয়তন নয়, আয়তনের পরিবর্তন। তো স্মল ভি বাই প্রাথমিক ভি হলো আয়তন বিকৃতি। এরপর হলো কৃন্তন বিকৃতি। কৃন্তন বিকৃতি কি না, কৃন্তন বিকৃতি হলো এক্ষেত্রে বস্তুর শুধুমাত্র আকার পরিবর্তিত হয়, আয়তনের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কৃন্তন বিকৃতিতে বস্তু শুধুমাত্র আকারের পরিবর্তন হয়। আচ্ছা, এখানে এই যে এল আর ভি, এই যে আগের এখানে দুটো একের আর দুয়ের, তো হচ্ছে এল আর ভি হচ্ছে যথাক্রমে প্রাথমিক আয়তন, প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক আয়তন, আর স্মল এল স্মল ভি হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, এই আয়তনের দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের আর আয়তনের পরিবর্তন। আচ্ছা, আজকে আমাদের এই বিকৃতি পর্যন্ত থাক। পরের দিন আমরা শুরু করব পীড়ন। তো আজকে এটুকুই থাক, যেহেতু আমাদের সময় খুবই সীমিত এবং সময় শেষ হয়ে এসছে। তো ঠিক আছে, তোমরা তাহলে ইউটিউবের কমেন্ট সেকশানে তোমাদের যা প্রশ্ন আছে সেটা করবে, এবং আমিও আমার যে নোটস, এইটা এইটার পিডিএফটা আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো। সরি, কমেন্ট সেকশানে নয়, ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, নোট পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর তোমাদের কী কী প্রশ্ন আছে সেগুলো কমেন্ট সেকশানে করবে। আগের দিনের কয়েকটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো একটা প্রশ্ন দেখলাম যে আউট অফ সিলেবাস,
ঠিক আছে, ওই প্রশ্নটাও আলোচনা করে দেবো, কিন্তু সেটা পরের ক্লাসে, মানে সিলেবাসটা আগে শেষ হোক। আর একটুখানি বাকি আছে এই চ্যাপ্টারটা, এটা শেষ হয়ে গেলে আমার আর একটা ক্লাস আছে, সেই ক্লাসে চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি সেটা আলোচনা করে দেবো। তোমাদের যা প্রশ্ন আছে সেগুলো তোমরা কমেন্ট সেকশানে করবে। ঠিক আছে, ধন্যবাদ।